WBHRP স্টাফ নার্স গ্রেড 2 এবং WBCHO প্রিপারেশন তার 30 নম্বর পর্ব। আজকে আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কোশ্চেন আকারে নেই, বাট এগুলো জেনে রাখা দরকার। ব্লাড ট্রান্সফিউশন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। ব্লাড ট্রান্সফিউশন কাদের ক্ষেত্রে দেওয়া হয় না। নর্মালি যারা অ্যানিমিয়া বা থ্যালাসেমিক পেশেন্ট তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় রেগুলার বেসিসে, বাট কোনো পেশেন্টের যদি কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে সমস্ত পেশেন্টদেরকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় না। 2 নম্বর রয়েছে ফর দ্য ইনস্টলেশন অফ ইয়ার ড্রপ। কোনো পেশেন্টের যখন কানে ইয়ার ড্রপ ইনস্টলেশন দেওয়া হয় তখন কী করা হয়? অবশ্যই যে আউটার ক্যানেলটা রয়েছে সেটাকে স্ট্রেট লাইনে আনতে হবে, এবং এই স্ট্রেট লাইনকে আনার জন্য পেশেন্টের যে কান বা তার যে পিনা রয়েছে সেটা আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড টেনে রাখা হয়। পুলিং দ্য পিনা আপ অ্যান্ড ব্যাকওয়ার্ড, দেন ইনস্টলেশন অফ দ্য ইয়ার ড্রপ ইজ ডান। 3 নম্বর পয়েন্ট রয়েছে স্কিন টার্গেট টেস্ট ইজ ডান টু অ্যাসেস দ্য হাইড্রেশন লেভেল অফ দ্য পারসন। যে কোনো বাচ্চা হোক, যে কোনো পেশেন্ট হোক, তাদের ডিহাইড্রেশন বা হাইড্রেশন লেভেল চেক করার জন্য আমরা স্কিন টার্গেট অবশ্যই দেখে থাকি। পরের প্রশ্ন, হাইপোডার্মোক্লাইসিস মিনস এ স্লো ইনফিউশন অফ আইসোটনিক ফ্লুইড ইন্টু সাবকিউটেনিয়াস টিস্যু। জেনারেলি যে সমস্ত ফ্লুইড রিপ্লেসমেন্ট করা হয় বা কোনো পেশেন্টকে যখন আইভি ফ্লুইড দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ভেনিকে চুজ করি, বাট এই ক্ষেত্রে বলা হচ্ছে কোনো পেশেন্টের ডিহাইড্রেশন রয়েছে, তাকে হাইড্রেট করার জন্য আমরা সাবকিউটেনাস মাসলেও বা টিস্যুতেও অনেক সময় ফ্লুইড দিয়ে থাকি। তো সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে হাইপোডার্মোক্লাইসিস। এক্ষেত্রে পেশেন্টের অ্যাবডোমিনাল, থাই, আপার চেস্ট এই সমস্ত জায়গায় যে সাবকিউটেনিয়াস মাসল রয়েছে সেই জায়গায় ফ্লুইড দেওয়া হয়। আর যে সমস্ত আইসোটনিক ফ্লুইডগুলো রয়েছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, বাট সেগুলো খুব স্লোলি। নেক্সট রয়েছে হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিমিয়া আমরা কোন কন্ডিশনটাকে বলবো? নর্মালি আমাদের ব্লাডে সোডিয়ামের লেভেল থাকে 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, বাট যখন আমাদের ব্লাডে সোডিয়াম লেভেল 135 মিলি ইকুইভ্যালেন্ট বা তার লিটার থেকে কমে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া। এবার এখানে কোন কন্ডিশনে হাইপোন্যাট্রিমিয়া হতে পারে? হাইপোন্যাট্রিমিয়া ইজ দ্য মেজর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অকারিং ডিউরিং ওয়াটার ইনটক্সিকেশন। আমাদের শরীরে যদি ওয়াটার লেভেল বেশি থাকে বা কিডনি যদি আমাদের বডি থেকে ওয়াটার না রিপ্লেস করতে পারে, না বের করে দিতে পারে, সেই কন্ডিশনে আমাদের শরীরে ওয়াটার বেশি হয়ে যায় এবং তার তুলনায় আমাদের শরীরে যে সোডিয়াম থাকে সেটার লেভেলটা কমে যায়। এই কন্ডিশনে হাইপোন্যাট্রিমিয়া হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি অপশন থাকে ওয়াটার ইনটক্সিকেশন, তখন আমরা হাইপোন্যাট্রিমিয়ার জন্য ওয়াটার ইনটক্সিকেশনকে চুজ করব। নেক্সট রয়েছে গুয়াক টেস্ট ইজ ডান ফর আইডেন্টিফাইং দ্য প্রেজেন্স অফ অকাল্ট ব্লাড স্টুল। গুয়াক টেস্ট করা হয় কোনো পেশেন্টের স্টুলে ব্লাড রয়েছে কিনা, কোনো অকাল্ট ব্লাড রয়েছে কিনা সেটা জানার জন্য। এই টেস্টের পুরো নাম গুয়াক ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট। নেক্সট রয়েছে বেনেডিক্টস রিজেন্ট ইজ ইউজড ফর টেস্টিং দ্য প্রেজেন্স অফ সুগার ইন দ্য ইউরিন। ইউরিনে সুগার রয়েছে কিনা সেটা জানার জন্য যে এজেন্টকে ব্যবহার করা হয়, ল্যাবেতে যে সমস্ত এজেন্টগুলো ব্যবহার করা হয় তার একটি নাম হচ্ছে বেনেডিক্টস রিএজেন্ট। এর সাহায্যে ইউরিনের মধ্যে কোনো সুগার রয়েছে কিনা, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো রয়েছে কিনা এটা জানার জন্য বেনেডিক্টস রিএজেন্টকে ইউজ করা হয়। পরের প্রশ্ন, এ সাইডলাইন পজিশন শুড বি গিভেন টু এ পেশেন্ট রিকভারিং ফ্রম জেনারেল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া থেকে কোনো পেশেন্ট যখন রিকভারি স্টেজে থাকে তাকে সাইডলাইন পজিশনে শুয়ে রাখা হয়, যাতে কোনো যদি সালাইভেশন সিক্রেশন হয় সেটা শ্বাসনালীতে না গিয়ে সরাসরি বাইরে চলে আসে। চকিং প্রিভেন্ট করার জন্য এই সাইডলাইন পজিশন দেওয়া হয়ে থাকে। নেক্সট রয়েছে ইফ এ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম 3 প্রবলেমস, নেমলি ডিফিকাল্টি ইন ব্রিদিং, high body temperature and minor injury, then first of all nursing intervention are taken to solve the problem of dyspnea. কারো যদি শ্বাসকষ্ট থাকে, বডি টেম্পারেচার বেশি থাকে এবং মাইনর ইঞ্জুরি থাকে, অবশ্যই তার যে প্রথম প্রায়োরিটি বেস ট্রিটমেন্ট হবে সেটা তার ডিসনিয়া বা শ্বাসকষ্টর এই প্রবলেমটাকে সলভ করা হবে। এক্ষেত্রে অক্সিজেন দেওয়া বা নেবুলাইজেশন যেটা প্রয়োজন হবে সেটা দিতে হবে। নেক্সট আমরা ট্রাইজ নিয়ে অলরেডি অনেকবার আলোচনা করেছি। এখানে ট্রাইজের একটি ডেফিনেশন রয়েছে, দ্য অ্যাক্ট অফ অ্যাসেসিং দ্য আর্জেন্সি অফ এ মেডিকেল কন্ডিশন and prioritizing the intervention is termed as triage. Next রয়েছে hyperventilation is respiratory abnormality. hyperventilation অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন ইন এবং কার্বন ডাইঅক্সাইড আউট এই দুটো প্রসেসই খুব তাড়াতাড়ি হয়। নর্মাল রেট থাকে আমাদের 16 থেকে 22, এর যদি বেশি হয় সেটা হচ্ছে hyperventilation. In this abnormal condition, amount of oxygen inhaled are greatly increased and as a result amount of blood carbon dioxide decrease. এর ফলে আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, কারণ অক্সিজেন ইন বেশি হয় এবং কার্বন ডাই অক্সাইড বেশি শরীর থেকে বেরিয়ে যায়। কোন কোন কন্ডিশনে এটা হতে পারে? 1 নম্বর অ্যাকিউট অ্যাংজাইটি, পেশেন্টের যদি অ্যাকিউট অ্যাংজাইটি থাকে
লাং ডিজিজ সাচ অ্যাজ অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হেড ইনজুরি, সিভিয়ার পেন, এই সমস্ত কন্ডিশনে পেশেন্টের হাইপারভেন্টিলেশন হতে পারে। নেক্সট রয়েছে দ্য প্রেজেন্স অফ অ্যাঙ্কেল এডিমা ইজ এ সাজেস্টিভ অফ ফ্লুইড ভলিউম ওভারলোড। শরীরে যদি ফ্লুইড ভলিউম ওভারলোড থাকে বা কারো ক্ষেত্রে হার্ট ফেলিওর যে সমস্ত পেশেন্ট থাকে সে সমস্ত ক্ষেত্রে অ্যাঙ্কেল এডিমা লক্ষ্য করা যায়। এছাড়াও প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া এই সমস্ত কন্ডিশনে এডিমা লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে আর্থ্রোসিনথেসিস ইজ অলসো টার্মড অ্যাজ এ জয়েন্ট অ্যাসপিরেশন। কোনো জয়েন্ট থেকে আমাদের যে সমস্ত নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট বা যে সমস্ত জয়েন্ট রয়েছে সেই জায়গা থেকে যখন সাইনোভিয়াল ফ্লুইডকে কালেক্ট করা হয় সেই প্রসেসটাকে বলা হয় আর্থ্রোসিনথেসিস। পয়েন্টে বলা রয়েছে arthrosynthesis is a clinical procedure in which synovial fluid, blood or pus is aspirated using a syringe from the joint cavity. আমাদের জয়েন্ট ক্যাভিটি থেকে যখন ফ্লুইড, ব্লাড বা পাস ওখান থেকে কালেক্ট করা হয় সিরিঞ্জের মাধ্যমে সেই প্রসেসটাকে বলা হয় আর্থ্রোসিনথেসিস। নেক্সট রয়েছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স ইজ নট এ কমপ্লিকেশন অফ ট্র্যাকিওস্টমি টিউব। ট্র্যাকিওস্টমি টিউব দেওয়ার ফলে পেশেন্টের নিউমোথোরাক্স হয় না। নিউমোথোরাক্স এমন একটি কন্ডিশন যেখানে আমাদের লাংসের যে বাইরের ক্যাভিটি অর্থাৎ প্লুরাল ক্যাভিটি থাকে সেই প্লুরাল ক্যাভিটিতে এয়ার অ্যাকুমুলেশন হয়ে থাকে। নেক্সট রয়েছে হাইপারক্যালেমিয়া ইজ এ কমন ইমিডিয়েট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন বার্ন পেশেন্ট। বার্ন পেশেন্টের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হাইপারক্যালেমিয়া অ্যাচিভ করে, কারণ এই সময় আমাদের শরীর থেকে যে সোডিয়াম থাকে সেই সোডিয়াম এবং ওয়াটার বেরিয়ে যায়, এর ফলে আমাদের ব্লাডে হাইপারক্যালেমিয়া লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে ব্রাডেন স্কেল ইজ ইউজ ফর প্রেডিক্টিং প্রেসার আলসার অর বেডসোর রিস্ক ইন পেশেন্ট। কোনো পেশেন্টের বেডসোর হবে কিনা সেটা স্ক্রিনিং করার জন্য, সেটা অ্যাসেস করার জন্য আমরা ব্রাডেন স্কেল ইউজ করে থাকি। এই ব্রাডেন স্কেলে টোটাল 6টি অ্যাসেসিং কন্ডিশন রয়েছে। এই 6টি কন্ডিশন আমরা চেক করে থাকি এবং প্রতিটা কন্ডিশনের এগেনস্টে 4 পয়েন্ট বা কোনো ক্ষেত্রে 3 পয়েন্ট থাকে। এই যে 6টা কন্ডিশন রয়েছে এই 6টা কন্ডিশনে টোটাল 23 পয়েন্ট থাকে। যদি পেশেন্টের ব্রাডেন স্কেল 15 থেকে 16 থাকে সেটা থাকে মাইল্ড রিস্ক, অর্থাৎ সেই পেশেন্টের বেডসোর হওয়ার চান্স থাকে বাট সেটা খুব সামান্য। যদি পেশেন্টের ব্রাডেন স্কেল 12 থেকে 14-র মধ্যে থাকে সেটা হবে মডারেট রিস্ক, এবং সেটা যদি 11-র কম হয়ে যায় সেটা হয়ে যাবে সিভিয়ার রিস্ক, অর্থাৎ পেশেন্টের খুব তাড়াতাড়ি বেডসোর হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট রয়েছে ইফ এ পেশেন্ট হ্যাজ এ লো সিরাম পটাশিয়াম লেভেল অর হাইপোক্যালেমিয়া দেন হি অর সি শুড বি অ্যাসেসড ফর ডিগক্সিন টক্সিসিটি। যদি কোনো পেশেন্টকে ডিগক্সিন দেওয়া হয়ে থাকে বা যে সমস্ত পেশেন্ট ডিগক্সিন পায় তাদের ক্ষেত্রে ডিগক্সিন দেওয়ার আগে অবশ্যই তার ইলেকট্রোলাইট লেভেলটা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং অবশ্যই তার হাইপোক্যালেমিয়া রয়েছে কিনা সেটা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। জেনারেলি ডিগক্সিন পটাশিয়াম এবং সোডিয়ামকে সেলের মধ্যে ঢুকতে বাধা দেয়, এবং যদি আমাদের ব্লাডে প্রথম থেকেই পটাশিয়ামের পরিমাণ কম থাকে তাহলে ডিগক্সিন কিন্তু কোনোভাবেই ওই পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকতে দেবে না। এই জন্য যাদের ডিগক্সিন দেওয়া হয় তাদের অবশ্যই হাইপোক্যালেমিয়া আছে কিনা এটা দেখে নেওয়া হয়। নেক্সট রয়েছে দ্য অ্যাডভান্টেজেস অফ সিজ বাথ আর অ্যাজ ফলোজ। সিজ বাথের কী কী অ্যাডভান্টেজ রয়েছে? ইট প্রোভাইড কমফোর্ট টু দ্য পেশেন্ট। পেশেন্টকে এটা কমফোর্ট প্রোভাইড করে। ইট ইমপ্রুভ সার্কুলেশন, ইট প্রমোটস হিলিং অ্যান্ড প্রমোটস ক্লিনলিনেস। পেশেন্টের কমফোর্ট ফিল হয়, সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, পেশেন্টের হিলিংটা তাড়াতাড়ি হয়, ক্লিনলিনেস একটা বজায় থাকে। নেক্সট রয়েছে আর্থ্রোসিনথেসিস ইজ ইউজড ফর ডায়াগনোসিস অফ দ্য ফলোয়িং কন্ডিশন। আর্থ্রোসিনথেসিস কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ডিজিজের ডায়াগনোসিসের জন্য ব্যবহার করা হয়? রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট যে সমস্ত পেশেন্টের থাকে তাদের ডায়াগনোসিস পারপাস হিসাবে আর্থ্রোসিনথেসিস করা হয়, অর্থাৎ জয়েন্ট থেকে এই সাইনোভিয়াল ফ্লুইড বা পাস বা ব্লাড কালেক্ট করা হয় এবং সেটা টেস্টিং করা হয়।